বিসমিল্লাহির রহমানির রহিম। After coming to power in Bangladesh, which political party has been launched? Dr. Yunus will really open a political party. Advocate Yarul Islam, Secretary General Bangladesh Congress explained. মরহুম জিয়াউর রহমানের হাত ধরে একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যটি হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। তারা সেনাবাহিনী থেকে ক্ষমতায় এসে দেশকে গণতান্ত্রিক ধারায় আনার লক্ষ্যে রাজনৈতিক দল গঠন করে এবং জনসম্পৃক্ততা তৈরি করেন। After coming to power from the army, two parties formed political parties in Bangladesh and merged with the people, namely BNP led by Zia-ur Rahman and Jatiya Party led by Hussein Mohammad Ershad. এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো নির্বাচিত সরকার না বা সেনাবাহিনী থেকে আসা কোনো ব্যক্তির সরকার নয় বা কোনো বিপ্লবের সরকার নয়। বিপ্লবের সরকার এটা বলা যাবে না, কারণ বিপ্লব অন্য জিনিস। এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিপ্লবী সরকার সেটা যেটা আগেই ঘোষণা দেওয়া হয়, দল গঠন করা হয় এবং দলের একটা ম্যানিফেস্টো থাকে যে আমরা এইগুলো করব, এই পরিবর্তন আনব। এটা আগের থেকে জনগণের সামনে তুলে ধরা হয়। তারপরে সেই ব্যবস্থা যদি জনগণের সম্পৃক্ততা থাকে বা সমর্থন থাকে, তাহলে তারা যদি সরকার পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করে, তাহলে সেটিকে বলে বিপ্লবী সরকার। এবং তাদের ঘোষিত এজেন্ডা অনুসারে রাষ্ট্রের সব কিছু পরিবর্তনের মাধ্যমে তারা নতুন করে রাষ্ট্র গঠন করে, সরকার গঠন করে। কিন্তু বর্তমান যে সরকার, এই সরকার কোনো দিক থেকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না এই সরকারকে। এটা কোনো সাংবিধানিক সরকার নয়, এটা একটা নতুন পদ্ধতির সরকার। এই সরকারের পিছনে কোনো রাজনৈতিক শক্তি নেই বা সেনাবাহিনীর শক্তি নেই। প্রকৃতপক্ষে হাতে কলমে কোনো সেনাবাহিনীর সরকার এটি না। নেপথ্যে সেনাবাহিনীর সহযোগিতা থাকলেও বা সেনা সমর্থিত সরকার হলেও এটা সেনাবাহিনীর সরকার না। কিন্তু জিয়াউর রহমান এবং এরশাদের সরকার ছিল সেনাবাহিনীর ডাইরেক্ট সরকার। But advocate Yarul Islam said that the current Yunus government is an interim government. It is neither a revolutionary government nor a political government. Nor is it a military government like Zia and Ershad. It can be said that the government is supported by the army. এবং সেনাবাহিনী সেনা আইনে তখন দেশ চলত। তারা যখন দল গঠন করেন তখন রাষ্ট্রের ক্ষমতা এবং অর্থ ব্যবহার করা হয়। তারা বিভিন্ন আদেশের মাধ্যমে তৎকালীন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন করেন। জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি এবং রাজনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হতো। সেজন্য বিএনপি এবং জাতীয় পার্টি দ্রুত সারা দেশে রাজনৈতিক দল গঠন করতে সক্ষম হয়। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকার কি কোনো রাজনৈতিক দল গঠন করবে কিনা, বা ডক্টর ইউনূস কোনো রাজনৈতিক দল গঠন করতে উদ্যোগী হবেন কিনা। আমরা জানি ডক্টর ইউনূস একজন প্রবীণ ব্যক্তি, তার বয়স প্রায় 82 বছর। এত বেশি বয়সে বাংলাদেশে কোনো সরকার প্রধান ইতিপূর্বে আসেনি এবং নতুন করে যদি উনি রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা পূর্ববর্তী সামরিক সরকারদের মতো ক্ষমতা চিরস্থায়ী করার মতন কোনো মানসিকতা পোষণ করেন, তাহলে সেটি সম্ভবত ওনার জন্য ভালো সুখকর হবে না। কারণ ওনার বয়স
সাপোর্ট করে না, ওনার পরিবারেও সেই ধরনের এই ধারাবাহিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য পরিবারেও তেমন কোনো সদস্য নেই। Mr. Advocate Yarul Islam said, "Is Professor Yunus going to form a political party in his old age? So firstly it will not support at his age, also there is no member of his family who will take the lead of this party, so if he opens a political party it will be a wrong decision. Therefore, forming a political party to perpetuate power like the previous army government will not be fruitful for Professor Yunus." অর্থাৎ আমার মনে হয় উনি এ ধরনের ভুল করবেন না। রাজনৈতিক দল গঠন করতে গেলে ওনার যে গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতা উনি হারাবেন। উনি দেশবাসী ওনাকে ভালোবেসে এই দেশকে মেরামত করার জন্য, দেশের সংস্কার সাধনের জন্য ওনাকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু উনি এই সুযোগকে ব্যবহার করে যদি রাজনৈতিক শক্তি অর্জন করতে চান, তাহলে সেটা দেশবাসী হয়তোবা মেনে নেবে না। কারণ দেশবাসী কোনো রাজনৈতিক সরকারের প্রতি কোনো রকমের আস্থা রাখে না। রাজনৈতিক সরকার যখনই এসেছে তখনই নানান ধরনের দুর্নীতি, নানান ধরনের সমস্যা তারা সৃষ্টি করেছে। এজন্য এই যে একটা অসাধারণ সুযোগ ডক্টর ইউনূসের হাতে এসেছে দেশ সেবা করার, এবং ওনার হাতে যে ক্ষমতা আছে এই ক্ষমতার কোনো ব্যাপ্তি নেই, কোনো টাইমের ব্যাপ্তি নেই। অর্থাৎ উনি যতদিন খুশি ততদিন থাকতে পারবেন যদি দেশবাসী ওনার উপর সন্তুষ্ট থাকেন। এবং দেশবাসী ওনাকে যে ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসার প্রতিদান স্বরূপ তাকে সম্পূর্ণ রাজনৈতিক স্বপ্ন লালন না করে এখান থেকে এই দেশটা একটা পর্যায়ে নিয়ে ওনার ছুটি নেওয়া উচিত। উনি যদি সেই সসম্মানে বিদায় নিতে পারেন তাহলে উনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু যদি উনি নেপথ্যে কোনো রাজনৈতিক শক্তির কোনো অভিলাষ ওনার ভিতরে থাকে তাহলে তখন উনি বিতর্কিত হবেন। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ যেমন সেদেশের জাতির পিতার সম্মান লাভ করেছেন, কিন্তু শেষ জীবনে কিন্তু উনি জনগণের গ্রহণযোগ্যতা হারিয়েছেন এবং উনি অসম্মানজনকভাবে ইলেকশনে ফেল করেছেন। আজকের যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলো, শহীদ মিনারের ছাত্রদের প্রাক্তন ছাত্রদের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, তাদের মধ্য থেকে যে জাতীয় নাগরিক কমিটি হলো, অনেকের ধারণা এটা হয়তোবা সরকারি পৃষ্ঠপোষকতা হচ্ছে, যার নেপথ্যে ডক্টর ইউনূস থাকতে পারেন। কিন্তু সেটা যদি সত্যিও হয় তাহলে সেটা কোনো সমস্যা নেই, কারণ এটা কোনো প্রকাশ্যে কোনো রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু নিজেদেরকে ঘোষণা দেয়নি। তারা বলেছে শুধুমাত্র দেশের সংস্কার সাধনের জন্য তারা সরকারের সহযোগী শক্তি হিসেবে তারা থাকতে চায়, এবং প্রত্যেক সরকারের যেমন একটা সাপোর্ট দেওয়ার একটা বডি থাকে, যেমন রাজনৈতিক সরকারের রাজনৈতিক দল থাকে, মাঠ লেভেলে সাপোর্ট দেওয়ার কেউ না কেউ থাকে, বড় ধরনের গোষ্ঠী থাকে। এই সরকারের কিন্তু সাহস দেওয়া বা সহযোগিতা করার কোনো জনগোষ্ঠী নেই। এই জাতীয় নাগরিক কমিটি যদি সেই সাহস দেয়া বা সমর্থন দেওয়ার মতন একটা শক্তিশালী জনগোষ্ঠীতে পরিণত হতে পারে তাহলে এখানে জনগণের সমর্থন থাকবে। তবে আমার মনে হয় এখানে জাতীয় নাগরিক কমিটিতে এখানে দলমত নির্বিশেষে সবাইকে অন্তর্ভুক্ত করে যারা প্রকৃতপক্ষে দেশের কল্যাণ চান এবং দেশের সংস্কার চান, তাদেরকে প্রত্যেক দল থেকে তালিকা করে করে বিভিন্ন পর্যায়ের কমিটিতে তাদেরকে অন্তর্ভুক্ত করা ভালো হবে। কারণ যত বেশি রাজনৈতিক দল এই সরকারের সমর্থনে সম্পৃক্ত থাকবে, সরকার তত বেশি শক্তিশালী হবে। এজন্য যেহেতু এই সরকারের পাশে কোনো রাজনৈতিক দল সুনির্দিষ্টভাবে নেই, যেহেতু এবং অরাজনৈতিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি অরাজনৈতিক সরকার, এজন্য একটা অরাজনৈতিক শক্তি এখানে থাকতে হবে। সেটা সরাসরি
রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করবে না। রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলেও এখানে তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনো প্রকার ভূমিকা রাখতে পারবে না এবং শুধুমাত্র সরকারকে সাপোর্ট দেওয়া, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, সরকারকে সুপরামর্শ দেওয়ার জন্য এই জাতীয় নাগরিক কমিটি হতে পারে এবং এখানে তারুণ্য নির্ভর হলেও সিনিয়র সিটিজেনদেরকে, অভিজ্ঞদেরকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখানে সম্পৃক্ত করলে ভালো হবে। কারণ অভিজ্ঞতা দরকার আছে। বিভিন্ন গবেষক যারা বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক উপকমিটি করে গবেষণার মাধ্যমে এই সরকারকে নানাবিধ প্রস্তাবনা বা পরামর্শ দিতে পারে। এজন্য আমার মনে হচ্ছে এই জাতীয় নাগরিক কমিটি একটা ভালো কমিটি হবে এবং এর নামটাও অনেক চমৎকার হয়েছে, জাতীয় নাগরিক কমিটি। যদিও যদি এর পিছনে কোনো সরকারি কোনো রাজনৈতিক অভিপ্রায় থাকে, অভিলাষ থাকে, তাহলে সেটা এক্ষুনি না করে এই সরকার যখন তার লক্ষ্যে পৌঁছে যাবে তখন হয়তোবা তারা চিন্তা করতে পারে। তবে আমার পরামর্শ হচ্ছে ডক্টর ইউনূসকে কোনো প্রকার রাজনৈতিক দল গঠন না করে সম্পূর্ণ মেধা, তার শক্তি সামর্থ্য দিয়ে এই সরকারকে রাষ্ট্র গঠনে, রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কারে কাজ করে যাওয়া উচিত, যাতে তিনি কোনো রকমের রাজনৈতিকভাবে বিতর্কে না জড়ান এবং অন্যান্য উপদেষ্টারও উচিত যে সম্পূর্ণ রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থেকে তাদের দায়িত্ব সম্পন্ন করা। ধন্যবাদ।